নমস্কার বন্ধুরা, আমি মানিক। তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেল থেকে জানাই স্বাগত। তোমরা জানো আমরা আলোচনায় ছিলাম লিটারেচার এবং তার পাশাপাশি পেপার ওয়ান নিয়ে। তাই আজকের আলোচনায় আমরা রেখেছি একটি অনবদ্য, একটি অত্যন্ত চিত্তাকর্ষীয়, একটি আকর্ষণীয় কবিতা। আজকের কবিতা আই ক্যান নট লিভ উইথ ইউ। কবিতাটি লিখেছেন এমিলি ডিকিনসন। এই কবিতাটি একটি প্রেমমূলক কবিতা, যেখানে কবি এক যুগল বা কাপলের নিরাশ, ব্যর্থ প্রেম কাহিনীর কথা তুলে ধরছেন আমাদের সামনে। আমরা দেখব কবিতায় থাকা কাব্যিক এই চরিত্রটিকে, সে তার প্রিয়তম প্রেমিকের সাথে কথা বলছে। এই বৃষ্টি বা এই দৃশ্য অনেকে মনে করেন যে কবিতার এই কাব্যিক চরিত্রটি ডিকেনসনের ব্যক্তিগত জীবনের সাথে রিলেটেড, যদিও কবির বাস্তব জীবনে এমন কেউ কিন্তু এসেছিল না যাকে প্রেমিকের পর্যায়ে আমরা ফেলতে পারি। আর তা শুধুমাত্র আমরা যদি বলি যে এরকম রিলেশন বলতে গেলে তার একমাত্র যেটা ছিল বন্ধুত্বই বলা যেতে পারে। তবুও তাদের সম্পর্ক ছিল এক নিগুড় ও খাঁটি। তাই যখন বন্ধু তার থেকে চলে যায়, তিনি খুব একা ও নিঃসঙ্গ হয়ে পড়েন এবং তার পরবর্তী সময় তিনি সারা জীবন কিন্তু একা কাটিয়ে দেন। সেই এক অকৃত্রিম ভালোবাসার চিত্র আমরা কিন্তু আমাদের আজকের আলোচ্য কবিতায় পরিলক্ষিত পাবো এমিলি ডিকিনসনের। বিশেষ করে আমরা দেখব কাব্যিক প্রেমিকা চরিত্র তিনি আজ খুবই অসহায় অনুভব করছেন, কারণ তিনি আশা করেছিলেন এক সুখময়, এক আনন্দ ধারাতে নিজেকে নিমজ্জিত করতে তার প্রেমিকের সাথে। কিন্তু সে স্বপ্ন আজ তাসের ঘরের ন্যায় ধ্বংসাবশেষ হয়ে গেছে তার প্রিয়তম প্রেমিকের অকাল প্রয়াণে। তাই তিনি আজ খুবই নিঃসঙ্গ এবং একাকী, কারণ তিনি তার প্রেমিককে আর কোনোদিন পাবেন না। আর তাই তার আর আজকে বেঁচে থাকা তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। তিনি চেয়েছিলেন যে নিজেকে আত্মহত্যা করবেন, কিন্তু পরবর্তী সময়ে উপলব্ধি করতে পারছেন যে এটি সঠিক উপায় নয়, কারণ তার অতৃপ্ত আবেগের পরিত্রাণের জন্য এটি একমাত্র পথ তার কাছে মনে হয়নি। তিনি মনে করেছেন এর বাইরেও অনেক কিছু রয়েছে। এই আমরা আলোচনায় আসব, তবে লেখিকার জীবনী নিয়ে, লেখিকার সম্পর্কে দুই এক কথা জানব। আমেরিকান সাহিত্যের অন্যতম এক সুনামধন্য লেখিকাদের মধ্যে এমিলি ডিকিনসনের নাম আমাদের কাছে কিন্তু বিশেষভাবে পরিচিত, যা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তিনি 1830 সালে 10ই ডিসেম্বর তার জন্ম। পিতা ছিলেন পেশায় একজন আইনজীবী। প্রাথমিক পর্যায়ে আর্মহার্স্ট একাডেমিতে তিনি প্রায় 7 বছর তার শিক্ষা লাভ করেন। তারপর স্বল্প সময়ের জন্য মাউন্ট হলিওক, সেখানে গিয়ে ফিমেল সেমিনারি হিসাবে তিনি যোগ দেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা কিন্তু অধিক আমরা জানতে পারি না, তবুও যতটুকু জানতে পারি তার মধ্যে আমরা যা জেনেছি তা হচ্ছে তিনি ছিলেন খুবই নিঃসঙ্গ প্রিয় এবং অধিকাংশ সময় একাকী কাটাতেই তিনি ভালোবাসতেন। আর তার এই স্বভাব স্থানীয় ব্যক্তিবর্গরা খুবই ভালোভাবে দেখতেন না, আর তার জন্য তারা তাকে ইসেন্ট্রিক বা খামখেয়ালি মহিলা মনে করতেন। এছাড়া তিনি সাদা রং অধিকভাবে পছন্দ করতেন, আর তাই অধিকাংশ সময় তাকে দেখা গেছে সাদা পোশাকই পরতে। এবং তিনি কিন্তু অস্বাভাবিকভাবে অতিথি এবং আগন্তুকদের থেকে নিজেকে সর্বদা এড়িয়ে রাখতেন। জীবনের অধিকাংশ সময়ই তার কাটত শয়নকক্ষের 4 দেওয়ালের মধ্যে। আর তার এই জন্য জীবনকালে খুব একটা বন্ধু, খুব একটা বান্ধব এগুলো কিন্তু হয়ে উঠেছিল না তার। এবং আর তার জন্যেই হয়তো
56টি বছর তিনি অতিবাহিত করে দেন বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েই। তিনি 1886 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের ছেড়ে প্রয়াণ করেন। এবারে যদি তার লেখনী নিয়ে কিছু বলি, তাহলে তিনি নিঃসন্দেহে একজন উঁচু দরীয় লেখিকা। সারা জীবনে প্রায় 1800 বা তার বেশি ও একটি চিঠি, 1800 বা তার বেশি কবিতা লেখেন ও তার বেশি তাছাড়া একটা চিঠিও লেখেন। তার সমস্ত কবিতাগুলি ছিল যুগোপযোগী এবং অদ্বিতীয়। অধিকাংশ কবিতায় তার বিষয়বস্তু হিসাবে তিনি স্থান দিয়েছেন মানুষ জগতের একটি বা মনুষ্য জগতের একটি চরম সত্যকে, তা হলো মৃত্যু। এছাড়া তিনি অমরত্ব লাভ, প্রকৃতি, সমাজ, আধ্যাত্মিকতা, এছাড়া শিল্পকলা, আর্ট নিয়েও তাকে আমাদের লক্ষ্য করা গেছে এই সমস্ত কাজে তাকে নিমজ্জিত করতে কবিতাগুলির মধ্যে। এমনকি তার মৃত্যুর পরও কবিতা সমগ্র প্রকাশ লাভ করতে থাকে। 1890 সালে যখন তার নিজের বোন, ছোট বোন লাভিনিয়া, তিনি প্রচেষ্টা করে ডিকিন্সনের কবিতা প্রকাশ করেন। তাই এক্ষেত্রে লাভিনিয়াকে আমরা কিন্তু ধন্যবাদ না দিয়ে থাকতে পারবো না। তথাপি এছাড়া আমরা যদি ডিকিনসনের সুনাম ও খ্যাতির জন্য আমরা যদি কোন জিনিসের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারি, তাহলে হলো 1955 সালের থমাস এইচ জনসনের প্রকাশিত কবিতা সমগ্র দ্য পোয়েমস অব ফ্যামিলি ডিকিনসন। এবারে আমরা কবিতার আলোচনায় আসব। প্রথমত জানিয়ে রাখি, কবিতাটি একটি যথেষ্ট ডিপ লেভেলের একটা মিনিং বিয়ার করছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় মনে হবে যে কবিতার ওয়ার্ডগুলি অতিরিক্ত সহজ, কিন্তু এমিলি ডিকিনসন হচ্ছে এমন একজন লেখিকা যিনি তার লেখনীর মধ্যে তার অত্যন্ত নিগুড় একটা ট্যালেন্টের প্রভাব রেখে গেছেন। এছাড়া আমরা আর কয়েকটা কথা এই পরিপ্রেক্ষিতে বলতে হয়। ডিকিনসন যতগুলি কবিতা লিখেছেন অধিকাংশগুলি সেগুলি টাইটেল ছাড়া। সাধারণত কবিতার প্রথম লাইনটিকে টাইটেল হিসাবে ধরা হয়, যেমন করে আমরা শেক্সপিয়ারিয়ান বা শেক্সপিয়ারের কবিতায় লক্ষ্য করে থাকি। ওকে, এবারে আমরা যে কবিতাটি দেখছি, এই কবিতাটিতে ছোট ছোট স্ট্যাঞ্জা বা স্তবক রয়েছে। কেবলমাত্র শেষ স্ট্যাঞ্জাটি, যেটি 7 লাইনের, অন্যদের অপেক্ষা 4 লাইন থেকে বেশি। এই কবিতার মধ্যে আমরা সেরকম কোনো ছন্দ, সেরকম কোনো লয় বা তাল কিন্তু খুঁজে পাবো না, যেহেতু এটা একটি মডার্ন পোয়েট্রির একটা অংশ বলতে পারি। তো আমরা আর দেরি করছি না, সরাসরি কবিতার লাইন বাই লাইন সামারাইজে চলে যাচ্ছি। প্রথম লাইন, আই ক্যান নট লিভ উইথ ইউ, বলছে আমি তোমার সাথে থাকতে পারি না বা থাকতে পারবো না। এই লাইনটি কিন্তু একটু সাধারণত ডিফারেন্ট টাইপের। আমরা একটা লাইন শুনে এসেছি যে আই ক্যান নট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু এখানে বলছে আমি তোমার সাথে থাকতে পারবো না। এটা একটা অদ্ভুত ধরনের কিন্তু কথা। এবারে তিনি তার পরবর্তী লাইনে কবি এখানে ক্লিয়ার করছেন কেন। বলছে ইট উড বি লাইফ, আমি তোমার সাথে থাকতে পারবো না, কিন্তু আমি যদি তোমার সাথে থাকতে পারতাম তাহলে কিন্তু ওটাই হতো জীবন। আর যেহেতু তোমার সাথে আমি থাকতে পারবো না, তাই আমার জীবনটাও আমার কাছে মূল্যবান নয়, মূল্যহীন। অ্যান্ড লাইফ ইজ ওভার দেয়ার, আর যদি বলতে হয় আমার জীবন তো ওইখানেই থেকে গেছে। অর্থাৎ তোমার সাথে থাকতে পারবো না, এটাই যেহেতু ট্রুথ, তাই আমার জীবন এখন এক অন্ধকারময় জীবন। বলছে তাই আমার জীবন এখন ওইখানে, কোথায়? বিহাইন্ড দ্য সেলফ, অর্থাৎ তাকের পেছনে। যেরকম আমরা তাকে যে সমস্ত জিনিসপত্র রাখি, সেই জিনিসগুলোর অধিকাংশ জিনিসই আমাদের কিন্তু দেখা হয়ে ওঠে না, সেগুলো যেন ধুলামাক্ত হয়ে পড়ে থাকে। কখনো কখনো আমরা সেটাকে তুলে আনি,
সেই তাকের শোভা সৌন্দর্য বর্ধনের জন্য, কিন্তু তার মূল্য কিছু থাকে না। আমরা তখনই সেটাকে ইউজ করি যখন আমাদের মনে হয় যে কোথাও একটা জিনিস পড়ে রয়েছে, সেটাকে সুন্দর করতে, যদি না সিরিয়াস একজন রিডার হয়। তো সেরকম কবি তুলনা করছেন যে আমি তাকের পেছনের অংশে থাকা ওই সমস্ত জিনিসের পরিণত হয়ে যাব, এবং সেখানে আমার জীবনটা পড়ে থাকবে যদি আমি তোমার সাথে থাকতাম। তাই বলছে, যেহেতু তোমার সাথে নেই, তাই জন্য আমার অবস্থা এখন এরকম। তোমার সাথে থাকলে তাহলে হয়তো আমার জীবনটা আল্লাহ হতো। আর কারণ তোমার সাথে নেই কেন? কারণ তুমি তো চলে গেছো। কারণ এখানে কবি যার সাথে কথা বলছে তিনি হচ্ছেন মৃত্যু পথযাত্রী। তাই তিনি বলছেন, আমি তোমার সাথে থাকতে পারবো না। আর তোমার সাথে থাকতে না পারা মানে আমার কিন্তু মিনিংলেস লাইফ। ওকে, নেক্সট চলো, নেক্সট প্যারাগ্রাফ। দ্য সেক্সটন কিপস দ্য কি টু পুটিং আপ আওয়ার লাইফ। বলছে সেক্সটন, সেক্সটনকে সাধারণত গির্জার যিনি প্রহরী, গির্জার যিনি রক্ষণাবেক্ষণ করেন, এছাড়া গির্জার পার্শ্ববর্তী সমাধিস্থল কোর্টিয়ার্ড, সেখানে দেখাশোনা করেন। বলছেন এই সেক্সটন কি করেন? চাবি রাখেন। কিসের চাবি? পুটিং আপ আওয়ার লাইফ, আমাদের জীবনের ডোর খুলে দিতে। এখানে এই সেক্সটন এর কাজ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যখন কোনো ব্যক্তি মারা যান বা কোনো মহিলা মারা যান, তার ডেড বডির আমরা কফিনে রাখি। সেই কফিনটাকে রাখার পর তাকে সেই চার্চ ইয়ার্ডে রাখার কিছু মুহূর্তে সেখানে সেক্সটনের দায়িত্ব থাকে ওই কফিনটাকে লক অবস্থায় রেখে সেই চার্চ ইয়ার্ডের পাশে বা কোথাও থাকা, এবং সেখান থেকে তিনি ঘণ্টার ধ্বনি শুনতে পেতেন। যদি কখনো কোনো এই কফিন থেকে ঘণ্টার ধ্বনি ভেসে আসতো, তখন হয়তো কোনো মানুষ, তাকে কফিন বন্দি করা হয়েছে, সেই মুহূর্তে হয়তো মানুষটি মারা গেছে বলে ভাবা হয়ে থাকে। কিন্তু যখন ওই মানুষটি ছটফট করতে থাকে যে হয়তো কোনো কারণে সেই মানুষটি কোনো স্ট্রোক বা কোনো বিশেষ কারণে মারা গেছিল, তিনি যদি জীবিত হয়ে ওঠেন, তার দায়িত্ব হচ্ছে কার? সেক্সটনের সেই ডোরটি খুলে দেওয়া। ঠিক আছে? তো এই বিশেষ গুণ এখানে এই সেক্সটনের রেফারেন্সটা কেন আনা হয়েছে? এখানে এই সেক্সটন অন্য কেউ নয়, ভগবান। যেমন ভগবানদের হাতে আমাদের জীবনের চাবি থাকে, ঠিক একই রকমভাবে সেক্সটনের হাতে আমাদের জীবনের চাবি রয়েছে। হিজ পোর্সেলেন লাইক এ কাপ। তার পোর্সেলেন, পোর্সেলেন মানে নিশ্চয়ই জানো, চীনামাটির কোনো জিনিসপত্র পোর্সেলেন, লাইক এ কাপ। আর সেই পোর্সেলেন হচ্ছে কেমন? সেই চীনামাটির জিনিস হচ্ছে একটি পেয়ালা কাপের ন্যায়। ডিসকার্ডেড অফ দ্য হাউস ওয়াইফ। যে সমস্ত জিনিসগুলি, যে সমস্ত চায়ের কাপগুলি বা যে সমস্ত চীনামাটির আসবাবপত্রগুলি ওই ভগবানের ঘরে সাজানো বা সেক্সটনের ঘরে সাজানো, সেগুলি এখন করা হয়েছে, রাখা রয়েছে কোথায়? একটা ডাস্টবিন টাইপের, একটা গুদাম ঘর টাইপের ডিসকার্ডেড এরিয়া, অর্থাৎ যেগুলো হচ্ছে রিজেক্টেড প্লেসে। কে রেখেছে? হাউসওয়াইফ। কেন? বিকজ সেগুলো হচ্ছে কুয়েন্ট, সেগুলো এখন কোথাও বেঁকে গেছে, কোথাও ওটা কোথাও হয়তো অড লাগছে বা ওল্ড হয়ে গেছে, অর ব্রুক অথবা ভেঙে গেছে। আর নিউয়ার সার্ভস প্লেসেস, ওল্ড ওয়ান্স ক্র্যাক। কারণ সেই শোভাবর্ধনটা যাতে সুন্দর, তার সুন্দরতা না হারায়, তাই জন্য ঘরের যে গৃহবধূ, অর্থাৎ ভগবানের যিনি দূত যেখানে রয়েছেন, তিনি সরিয়ে দিচ্ছেন ওই সমস্ত কাপের ন্যায় সমস্ত মানুষের জীবনটাকে। ঠিক সেরকমভাবে তোমাকে সরিয়ে দিয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আমরা রেফারেন্সটাকে অন্যভাবেও তুলতে পারি, যে এই সমস্ত ভাঙা কাপ, এই সমস্ত চীনামাটির সমস্ত টুকরো বা এবড়ো খেবড়ো বা প্রাচীন জিনিসের সাথে লেখিকা তুলনা করছেন তার নিজের অন্তরের সাথে, যে হয়তো তোমাকে ছাড়া আমার হৃদয়, আমি এখন ওই সমস্ত
পোর্সেলিন কাপের ন্যায়, পুরনো কাপের ন্যায়, যেগুলিকে সেপারেট করে কোথাও ফেলে দিয়ে আসা হয়েছে, যেগুলোর আজ কোনো মূল্য নেই। তো আমরা এই যে ৩টি স্ট্যাঞ্জা পরপর দেখলাম, এখানে দেখতে পেলাম একটাই চিত্র, যে এখানে তিনি জীবনের সাথে তুলনা করেছেন। অর্থাৎ তার প্রেমিক যদি জীবিত থাকতেন, বা যেহেতু এখন তিনি মারা গেছেন, তিনি যেহেতু পারছেন না তার সাথে থাকতে, তাই এই ট্রুথটাকে তিনি ভেবে নিয়েছেন। তাই বলছেন, তোমার সাথে আমি আর থাকতে পারবো না। তাই জীবনের সাথে তুলনা করে তিনি কিন্তু এই অংশ অবধি বলে এলেন। ঠিক আছে? এবং তার সাথে সাথে নিজের বর্তমান পরিস্থিতির কথা। তারপর বলছে, আই কুড নট ডাই, আমি তোমার সাথে মরতে পারতাম না। উইথ ইউ আই কুড নট ডাই উইথ ইউ, ফর ওয়ান মাস্ট ওয়েট টু সার্ট দ্য আদার্স গেটস ডাউন। বলছে কেন আমি মরতে পারতাম না, কেন তোমার সাথে? যে যখন একজন মানুষ মারা যায়, তখন তার কিছু রিচুয়াল রয়েছে তার অন্ত্যেষ্টিক্রিয়া এবং তার কৃতকর্ম করার জন্য। যেহেতু আমাদের এমিলি ডিকিনসন খ্রিস্টিয়ানিটিতে তিনি বিলিভ করেন, তাই খ্রিস্টান ধর্মের মতো এমনকি আমাদের হিন্দু ধর্মেও এটা রয়েছে, বা আমাদের অন্যান্য ধর্ম, ইসলাম ধর্ম, প্রত্যেকটা ধর্মের নিজস্ব একটা রীতিনীতি রয়েছে, রিচুয়াল থাকে সেগুলোকে ফুলফিল করার জন্য। তো সেরকম ক্ষেত্রে তিনি বলছেন যে আমি মরতে পারতাম না তোমার সাথে, কারণ কাউকে না কাউকে তো অপেক্ষা করতে হতো। কারণ যখন একজনের গেজ ডাউন হয়ে যায়, অর্থাৎ গেজ মানে আমরা কি জানি, যে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, অর্থাৎ কারোর চোখের দৃষ্টি যখন শেষ, এখানে চোখের দৃষ্টি মানে এখানে তুলনা করা হয়েছে জীবনের বাতির সাথে। যখন নিভে যায় তখন তার রিচুয়ালটা করার জন্য থাকা দরকার। আর যেহেতু তুমি মারা গেছো, আমি তো তোমার সাথে মরতে পারবো না, কারণ একটা সময়ের মধ্যে যে দুজন যে মারা যাবে প্রেমিক প্রেমিকা, তা তো নেই। হ্যাঁ, হতে পারে যদি কেউ স্যাক্রিফাইস করে বা আত্মহত্যা করে, বাট ওটা তো গডের ডক্ট্রিনের বিরুদ্ধে। ভগবানের দেওয়া জীবনের যে মূল্যটাকে যখন কেউ বোঝে না, সেটাকে যখন সে বিসর্জন করে, তখন সে ক্রিশ্চিয়ানিটিকে কিন্তু তার বিরোধিতা করে। তাই জন্য তিনি এটাতে বিশ্বাসী। তারপরে বলছেন, ইউ কুড নট অ্যান্ড আই, অর্থাৎ তুমি তুমি পেরেছিলে না, এবং আমি কি বলছি ভালো করে আর দেখো, আই আই স্ট্যান্ড বাই অ্যান্ড সি ইউ, তুমি তো চলে গেছিলে, আর সেই সময়ে তুমি কি ভাবে দেখো, আমি কি এতটাই দৃঢ় চেতা ছিলাম, আমি কি এতটাই মন থেকে স্ট্রং ছিলাম যে কুড আই স্ট্যান্ড বাই অ্যান্ড সি ইউ, তোমার পাশে দাঁড়িয়ে থাকতাম এবং তোমাকে দেখতাম। কি করতে? প্রিচ, স্ট্যান্ড বাই অ্যান্ড সি ইউ প্রিচ, তোমার মরা। প্রিচ মানে হচ্ছে যখন কেউ মারা যায় তখন তার ডেড বডি তখন কি হয়ে যায়, শীতল হয়ে যায়। উইদাউট মাই রাইট টু ফ্রস্ট ডেথস প্রিভিলেজ, কারণ আমার কিন্তু মরার কোনো উপায় ছিল না, আমার কাছে কোনো প্রিভিলেজ ছিল না তোমার মতো ফ্রস্ট হয়ে যাওয়ার। অর্থাৎ তুমি যখন মরে যাচ্ছ, আমি তখন মরতে পারবো না, কারণ আমার সেই অধিকারটা নেই। তখন প্রশ্নের আকারে বলছেন যে যখন তুমি ফ্রিজ হচ্ছ, তখন একবার ভেবে দেখো, আমি কি দাঁড়িয়ে দেখতে পেতাম তোমার ওই মরা, তোমার ওই ফ্রিজ হয়ে যাওয়া অবস্থা? না, পারতাম না। তাই সেই অর্থে আমি তোমার সাথে কিন্তু মিলন বা মিলিত হতে পারতাম না। নর কুড আই রাইট, এরপর বলছেন যে আমি তোমার সাথে জেগে উঠতেও পারতাম না, যেরকমভাবে তোমার সাথে মরতেও পারতাম না, ঠিক একই রকমভাবে তোমার সাথে আমি রাইজ মানে হচ্ছে আমি এখানে রেজারেক্ট হতে পারতাম না উইথ ইউ, তোমার সাথে, বিকজ ইউর ফিশ উড পুট আউট জেসাসেস দ্যাট নিউ প্লেস, কারণ যখন রেজারেকশন হবে, অর্থাৎ আমাদের নতুনভাবে ফিরে আসা হবে, আমাদের
আত্মা যখন নতুন রূপে নতুন যাত্রায় যাবে, তখন আমি কিন্তু তোমার সাথে থাকলেও আমি কিন্তু সেই যে নতুন গ্রেস, নতুন যে আমার প্রতি করুণা করা, সেটা হবে না। কারণ হচ্ছে, যখন তুমি যেখানে থাকবে, অর্থাৎ যেখানে তোমার উপস্থিতি থাকবে, সেখানে আমি অন্য কাউকে দেখতে পাবো না। আমি আমার দৃষ্টি নিক্ষেপ থাকবে তোমার প্রতি। তাই সেখানে এমন একটা জায়গা যেখানে গড রয়েছে, যেখানে আমরা ওরসিপার গডকে প্রে করব এবং গডের বিউটি, গডের মহিমান্বিত আমরা অনুভব করব, সে জায়গায় আমি কিন্তু পারবো না। কারণ তুমি গডের মাঝে চলে আসবে, কারণ আমাকে তোমাকেই দেখতে হবে, তোমার দিকেই আমার দৃষ্টিটা নিক্ষেপ হবে। গ্রো পেন, এবং সেটা আমি জানি একেবারে সুন্দরভাবে তুমি আমার সামনে জলজল করবে। অ্যান্ড ফরেন অন মাই হোমসিক আই, যদিও জায়গাটা ফরেন, যদিও জায়গাটা ডিফারেন্ট, কিন্তু আমার আইজ সেখানে তোমাকেই খুঁজবে। কারণ হোমসিক আমি, কারণ আমি আমার নিজের মানুষকে ছাড়া থাকতে পারি না, আর সেখানে তুমি রয়েছো আমার নিজের মানুষ। এক্সেপ্ট দ্যাট ইউ দেন হি শুন ক্লোজার পাই, সেখানে দুজনের মধ্যে, তুমি ও ভগবান জেসাসের মধ্যে, আমার কিন্তু তোমাকেই উজ্জ্বল লাগবে বেশি। আমি তোমার দিকেই তাকিয়ে থাকবো, মনে হবে তুমি আমার কাছেই দাঁড়িয়ে আছো। আর এই দৃশ্য যখন হবে, তখন দে উড জাজ আস হাউ ফর ইউ সার্ভড হেভেন, ইউ নো অর শট টু। তখন বলছে যে তারা আমাদের জাজ করবে। এখানে তারা কারা? তারা মিন কবি এবং তার প্রেমিক বাদে বাকিরা, অনেকে মনে করেন প্রবাবলি গড এবং আদার গডস অ্যান্ড গডেসেস। আবার অনেকে মনে করেন এখানে দে বলতে ট্রিনিটি অফ ক্রিশ্চিয়ানিটি, গড দ্য ফাদার, গড দ্য হোলি গোস্ট, গড দ্য সন। ওকে, কি বলছে? তারা চার্জ করবে কিভাবে, কেমন করে তুমি সেই রেজারেকশনের সময় যখন ভগবানের সামনে আমরা দুজন থাকব, তখন তোমার হয়তো মন অস্থির হবে না আমার প্রতি, কারণ তুমি কোনোদিন হারানোর ব্যথা পাওনি। হারানোর ব্যথা আমি পেয়েছি, তাই আমি হারানোটাকে ভয় করি। তুমি যখন ভগবানের সামনে দাঁড়িয়ে থেকে তোমার স্বর্গলাভের জন্য ভগবানের কাছে আশীর্বাদে তুমি তুষ্ট হবে, আমি জানি তুমি সেখানে কোনো মনের বিচ্যুতি ঘটিয়ে তুমি অন্যান্য দিকে বা আমার দিকে তোমার মনোযোগ নিক্ষেপ হবে না। তুমি ভগবানের কথায় মান্য করবে এবং ভগবানের কাছে ট্রু হবে, এবং তুমি যেটা চাইবে তাই পাবে। কিন্তু আই কুড নট, আমি পারবো না। কারণ ইউ স্যাচুরেটেড সাইড, কারণ তুমি এই যে দৃষ্টিশক্তি, স্যাচুরেটেড মানে সাবলাইম, বিউটি, বিউটি অফ সাইটটা তোমার, তুমি কিন্তু সেটাকে জয় করে নিয়েছো। অ্যান্ড আই হ্যাড নো মোর আইজ, এবং আমি মনে করব আমার দৃষ্টিশক্তি তখনও কিন্তু অস্পষ্ট ভগবানের প্রতি। কারণ আমার আইজে রয়েছে তো তুমি, ফর সর্ডির এক্সেলেন্স অ্যাজ প্যারাডাইস, যে স্বর্গ সবার কাছে এতটাই সুন্দর, যে স্বর্গে গেলে সবাই সমস্ত মোহ হারিয়ে ফেলে, কিন্তু আমার কাছে সেটা সর্ডিড। এখানে সর্ডিড ওয়ার্ডটি একটু ডিফারেন্ট। সর্ডিড মানে আমরা প্রেজেন্ট যে মিনিং জানি নোংরা, ডার্টি, বাট আর্লিয়ার টাইমে সর্ডিড মানে ছিল লেসার বিউটি। অর্থাৎ যে প্যারাডাইসে বর্তমান তারা দুজন রয়েছে, সেখানে তার কাছে প্যারাডাইসের থেকে অধিক সুন্দর তার কাছে মনে হবে, প্রেমিকার কাছে মনে হবে তার প্রেমিক, তার প্রেমিককেই। ওকে, তাই জন্য বলছে যে এই প্লেসটা আমার কাছে এখন সর্ডিড এক্সেলেন্স, মানে সেই ততটা চমৎকার থাকবে না। অ্যান্ড ওয়ার ইউ লস্ট, এবং যদি তুমি হারিয়ে যেতে, আই উড বি
দো মাই নেম র্যাং লাউডেস্ট। যখন তোমাকে এত সুন্দর শিরোপা দিয়ে তোমাকে যখন ভগবান তোমাকে তুষ্ট করে একটা নতুন জায়গায় তোমাকে পাঠিয়ে দেবে, একটা উঁচু আসনে তোমাকে বসাবে, আর যখন আমি সেই গডের সেই ব্লেসিংটা পাবো না, তখন আমি তোমাকে হারিয়ে ফেলবো, অর্থাৎ ভগবান তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। তার মানে তুমি যখন আমার কাছে থাকবে না, যদি তুমি আমার কাছে না থাকো, আই উড বি, তখন আমি কি করব? দো, যদিও মাই নেম র্যাং লাউডেস্ট, যদিও আমার নাম ও স্বর্গে ডাকা হবে, তখন উচ্চস্বরে যখন আমার নাম ডাকা হবে অন দ্য হেভেনলি ফেম, আমাকেও হয়তো কন্ডেম করা হবে না, আমাকে হয়তো হেলে পাঠানো হবে না, কারণ আমার ক্রাইমটা হয়তো হীনাশ নয়, কারণ সেই সময় হয়তো আমি কনসেন্ট্রেশন তোমার প্রতি নিক্ষেপ করেছিলাম, কিন্তু সারা জীবনে আমিও তো ক্রাইম করিনি, তাই ভগবান হয়তো আমাকে নরকে পাঠাবে না, কন্ডেম করবে না, আমাকে কিন্তু আমার কনসেন্ট্রেশন হারানোর জন্য আমাকে কিন্তু উচ্চস্বরে বারবার নাম ডাকতে পেয়েছে, আমার নামে আমার খোঁজ করবে যে আমি কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেছিলাম। অ্যান্ড ওয়ার ইউ শিফট, যখন তুমি নিরাপদে, তুমি যখন অন্য জায়গায় চলে গেছো, অ্যান্ড আই, এবং আমি কন্ডেমড টু বি হুয়ার ইউ ওয়ার নট, এবং আমার সেই কনসেন্ট্রেশন না থাকার জন্য ভগবান যখন আমাকে পানিশমেন্ট স্বরূপ তোমার থেকে দূরে অন্য জায়গায় অন্য কোনো পজিশনে রাখবে, তখন দ্যাট সেলফ, তখন আমি কি ভাববো, আমার তখন মনে কি অনুভূত হবে, আমার আত্মা তখন আমার সেই নিজের শরীর যেন মনে হবে উই আর হেল টু মি, যেন আমি নিজেকে নরকের মতো নিজেকে অনুভব করব, অর্থাৎ তুমি আর তোমাকে ছাড়া আমার সব কটা জায়গা, সব অস্তিত্বটাই তখন আমার কাছে নরক মনে হবে। তাই আমরা এতক্ষণ অবধি জাস্ট প্রেমিকাকে দেখছি যে তিনি কোনো ট্রু মিনিং খুঁজে পাচ্ছে না, ট্রু ওয়ে খুঁজে পাচ্ছে না, অর্থাৎ এখনও অবধি তিনি কনফিউশন স্টেটে রয়েছে। আমরা এবারে শেষ অংশে চলে এসেছি, শেষ স্ট্যান্জা। এই স্ট্যান্জাটি একটু ডিফারেন্ট, এটা 4 লাইনের নয়, এটা বরং তার থেকে একটু বেশি লাইনের, অর্থাৎ মেবি 7 লাইনের। এইখানে তিনি সলিউশনটা দিচ্ছেন, কি বলছেন, সরি, সো উই মাস্ট মিট অ্যাপার্ট, বলছে আমাদের উচিত, তাহলে এত যখন বাধা বিপত্তি রয়েছে, আমাদের উচিত একে অপরের সাথে রিলেশন মেনটেন করা, কেমন, আলাদা থেকে, অ্যাপার্ট থেকে। ইউ দেয়ার, আই হিয়ার, তুমি সেখানে থাকবে, আমি এখানে থাকবো, অর্থাৎ এর জন্য কারোকে স্যাক্রিফাইস করতে হবে না, দ্যাট মিন আমাকে তোমার জন্য মরতে হবে না, আমাকে তোমার জন্য রেজারেকশনও করতে হবে না, বা আমার জন্য ভগবানের কাছে গিয়ে সেই রেসে দৌড়াতে হবে না। তাই আমার মতে ঠিক আছে, তুমি যেহেতু চলে গেছো, তুমি সেখানেই থাকো, আমি যেহেতু জীবিত রয়েছি, আমি মোর্টাল স্টেটে, আমি এখানেই থাকি। উইথ জাস্ট দ্য ডোর অ্যাচার, আমাদের সাথে আমরা একে অপরের কাছে এখানে মিট করব, সব কিছু করব, কেমনভাবে, একটা দরজা, যেই দরজাটি হাত অর্ধেক খোলা, অর্থাৎ এমন একটা দরজা যেখান দিয়ে আমরা কেউই বের হতে পারবো না, শুধুমাত্র একে অপরকে দেখতে পাবো। যেরকম তুমি মারা গেছো, তুমি যেরকম আমার কাছে ফিরে আসতে পারবে না, ঠিক সেরকমভাবে আমি যেহেতু জীবিত রয়েছি, আমি তোমার কাছে যেতে পারবো না, কিন্তু আমরা একে অপরকে দেখতে পাবো। দ্যাট ওশানস আর, যেমনভাবে সমুদ্রেরা থাকে একে অপরের থেকে দূরে, অ্যান্ড প্রেয়ার, এবং আমরা প্রার্থনা করব, অ্যান্ড দ্যাট হোয়াইট সাস্টেনেন্স, আর এর ফলে আমরা যে একটা তৃপ্তি পাবো, সেই তৃপ্তিটা কেমন, হোয়াইট, পিওর, সাস্টেনেন্স, পিওর, sustenance means something healthy. Okay, so that that healthiness, that food which is completely full of nutrition, or you can say completely of nutrient value, is of whiteness, এমন একটা পুষ্টি যেটা সাদা, দ্যাট মিন্স
যে একটা আহ, রক্তাল্পতা ভাব থাকবে, সে পুষ্টির কোনো মিনিং নেই, তাই না? তাই বলছে আমরা প্রার্থনা করব যে এমন একটা আমাদের একে অপরের সাথে থাকার, কিন্তু এই সাথে থাকাটা কনসেপ্টটা ট্রু, কিন্তু সেটা যেন একটা পরিপক্ক একটা গুড থিং নয়। কারণ পুষ্টি ঠিক আছে, কিন্তু হোয়াইট পুষ্টি মানে একটা মানুষের শরীরে পুষ্টি হয়েছে কিন্তু তার মধ্যে যদি রক্তল্পতা থাকে, সেটা কিন্তু পিওর পুষ্টি নয়। তার জন্য আমাদের কাছে একটাই জিনিস থাকবে, যেটা শেষ লাইনে রয়েছে, তা হচ্ছে ডেসপায়ার, হতাশা। আর এই হতাশাই আমাদেরকে ভাবাবে। আমাদের দুজনের মধ্যে এক সুন্দর মুহূর্ত ছিল, যেই মুহূর্তটা আমরা চেরিশ করতে পারিনি, সেই মুহূর্ত আমাদের সঙ্গে সারাক্ষণ থাকবে। তো এই হচ্ছে মোটামুটি কবিতার একটা মিনিং, যেই মিনিংটা রিডার ওয়াইজ ভ্যারি করে। অর্থাৎ তোমরা জানো নিশ্চয় রিডার রেসপন্স থিওরি ওয়াইজ। তো যতটুকু আমি ট্রাই করেছি তোমাদের বোঝাতে, আশা করি তোমাদের হয়তো একটু হলেও উপকার হবে। যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয়ে থাকে কোথাও একটু উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ আমি মনে করি শেয়ারিং মানে কেয়ারিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।